হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব এবং আমরা যে দক্ষতার উপর আলোচনাটা রেখেছি সেটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণ দক্ষতা। অনেকের মনে হতে পারে যে আমি একই কথা বারবার বলছি। হ্যাঁ, হয়তো আমি একই কথা বারবার বলছি। এমন অনেকজন থাকবে যারা প্রথম আমার এই ভিডিওটাকে দেখবে, তো তাদের জন্য আমাকে বারবার বলতে হবে। তো যারা দেখে রেখেছো অলরেডি তারা স্কিপ করে যাবে। তো দেখো, তোমরা এইভাবে প্রশ্নকরণ দক্ষতা লিখবে এবং এখানে লিখবে অনুপাত্তিকা, কারণ আমরা জানি আমাদের 40টা মতো লেসন প্ল্যান বানাতে হয়। তো এখানে তোমরা কত নম্বর অনুপাত্তিকা হলো, এবং মাইক্রো লেসন প্ল্যানকে আমরা বাংলায় অনুপাত্তিকা বলে থাকি, তো সেটা কত নম্বর হলো সেটা তোমরা এখানে লিখবে। দেখো, শিখন সংস্থার নাম, অর্থাৎ যে কলেজ থেকে তোমরা ডিএলএড করছো সেই কলেজের ডিটেলটা এখানে দেবে। দেখো, কোন কলেজ থেকে তোমরা পড়ছো সেই কলেজের নাম দেবে। শ্রেণী চতুর্থ শ্রেণী আমি লিখেছি, কারণ আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ, একক, শরীর, এবং যে বিষয়টা আমি পড়াবো আজকে বা আজকের পাঠ সেটা হয়ে যাচ্ছে দাঁতের যত্ন। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম দেবে তোমাদের, অর্থাৎ তোমাদের নাম হবে এখানে, ক্রমিক নাম্বার, রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা এই লেসন প্ল্যানটা বানাবে সেদিনকে। দেখো, আচরণাঙ্গ সমূহ, এই লেসন প্ল্যান করতে গেলে আমাদের এই 4টি বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি আমরা এই 4টি বিষয় ভালোভাবে না জানি তাহলে কোন প্রশ্নের সাথে কোন আচরণাঙ্গ সমূহগুলো যাচ্ছে সেটা আমরা লিখতে পারবো না বা বুঝতে পারবো না। তো দেখো, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, যেহেতু আমি প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনাটা রেখেছি, তো এটা হয়ে যাচ্ছে তা এখানে কি হবে, শিক্ষার্থী প্রশ্ন, বাচ্চারা প্রশ্ন করবে। কাকে প্রশ্ন করবে? টিচারকে প্রশ্ন করবে এবং টিচার এখানে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নকরণের নমনীয়তা, আমরা কোনো জিনিস যদি আমরা সেই বিষয়টা সম্বন্ধে জেনে থাকি তারপর আমরা সেখান থেকে প্রশ্ন করতে পারি। যদি আমরা সেই বিষয়টা না জানি তাহলে কিন্তু আমরা সেখান থেকে প্রশ্ন করতে পারবো না। তো নমনীয়তা মানে ক্রমূল আমরা জানি, তো কতটা বাকপটুতার সাথে কতটা দক্ষতা নিয়ে বাচ্চারা প্রশ্ন করছে সেটা এখানে বলা হয়েছে প্রশ্নকরণের নমনীয়তা। বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, আমার বিষয় কি দাঁতের যত্ন, এই দাঁত রিলেটেড যে প্রশ্নগুলো করবে সেটা হয়ে যাবে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। প্রশ্নকরণের পরিমিতিবোধ, পরিমিতিবোধ হলো বাচ্চারা জানে, বাচ্চা দাঁতের যত্ন সম্বন্ধে পড়েছে, টিচার তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বাচ্চারা ভালোভাবে জেনেছে। তারপর বাচ্চারা নিজেদের যেটা জেনেছে সেটা কতটা সঠিকতা রয়েছে তাদের জানার মধ্যে, সেটা আরেকবার টিচারের কাছে প্রশ্ন করে জেনে নেবে। সেটাকেই আমরা বলছি প্রশ্নকরণের পরিমিতিবোধ। দেখো, শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহগুলো আমরা এই জায়গাটায় লিখব। শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট, এটা টিচার বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন। বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার, এবং তারা উঠে দাঁড়াবে ক্লাসের মধ্যে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন। টিচার বলছেন, আজ আমরা ক্লাসে দাঁতের যত্ন নিয়ে আলোচনা করব। এই বিষয়ে শিক্ষার্থীদের মনে যা যা প্রশ্ন জাগবে বা জাগ্রত হবে সেগুলি শিক্ষিকার কাছ থেকে তারা জেনে নেবে। দেখো, বাচ্চারা প্রশ্ন করছে, ম্যাম আমাদের কতবার দাঁত মাজা উচিত? তো টিচার বলছেন দিনে 2বার দাঁত মাজা উচিত। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। দেখো, ম্যাম দাঁত কখন মাজা দরকার? সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পর দাঁত মাজা দরকার। তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। তোমরা যখন খাতা তৈরি করবে তখন আমি যেমন এখানে পুরো বিষয়টা বা পুরো বাক্যতে লিখেছি, তোমরাও এখানে এই বিষয়টা লিখবে এরকমভাবে লেখার চেষ্টা করো। আমি যেহেতু এটা তোমাদেরকে বোঝানোর জন্য খাতাটা বানিয়েছি, তো সেজন্য আমি এরকম এখানে চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো, আবার বাচ্চারা প্রশ্ন করছে, ম্যাম আমি যে বারবার ম্যাম লিখেছি তোমরা নাও লিখতে পারো। দেখো, ম্যাম কিভাবে দাঁত মাজা দরকার? দাঁত মাজার জন্য অবশ্যই নরম, এখানে লিখেছে কি ম্যাম কিভাবে দাঁত মাজা দরকার, অর্থাৎ টিচার বলছেন এবার দেখো, দাঁত মাজার জন্য অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করা উচিত এবং পাশাপাশিভাবে দাঁত মাজবে না, উপর নিচেভাবে ব্রাশ করা উচিত। তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। দেখো, ম্যাম দিনে যদি 2বার দাঁত না মাজি তাহলে কি দাঁত খারাপ হয়ে যাবে? তো দেখো, শুধু দিনে 2বার দাঁত মাজলেই হবে না, কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে কুলি বা কুলকুচি করে মুখ ধুয়ে নিতে হবে। তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা। দেখো, ম্যাম দাঁতে কেন ব্যথা হয়? দাঁত ক্ষয় হলে দাঁতে ছিদ্র হয় এবং তার ফলে দাঁতে ব্যথা হয়। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। ম্যাম তাহলে দাঁতে ব্যথা শুরু হলে কি করা উচিত? হালকা গরম জলে নুন দিয়ে কুলকুচি করা উচিত। যদি তাতে ব্যথা না কমে তাহলে
চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, কারণ আমরা যে বিষয়টা আজকে পড়ছি সেটা দাঁতের যত্ন, এবং সেখান থেকেই বাচ্চারা প্রশ্ন করছে, তো সেজন্য এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। দেখো এখানে টিচার একটা প্রশ্ন করেছেন, তোমরা বলতে পারবে আমাদের শরীরের সবথেকে কঠিন অংশ কোনটি? তো দেখো বাচ্চারা বলছে মাড়ির বাইরে থাকা দাঁত। দেখো বাচ্চারা আবার প্রশ্ন করছে, ম্যাম দাঁতের প্রধান সমস্যাগুলি কি কি? দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে গর্ত হয়ে যাওয়া ইত্যাদি। এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। দেখো, ম্যাম তাহলে কি দুবার করে দাঁত ব্রাশ করলে এবং ভালো করে মুখ কুলকুচি করে ধুয়ে নিলেই দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? আমি এখানে একটু ভুল করে লিখে দিয়েছি, এই লেখাটা একটু নিচে হবে, এই জায়গাটায় হবে। দেখো, হ্যাঁ একদম ঠিক বলেছো, এবং এগুলো করার সাথে সাথে 6 মাস পর পর একবার চিকিৎসকের কাছে গিয়ে দাঁতের পরীক্ষা করে আসা উচিত। তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ। দেখো বাচ্চারা দাঁতের যত্ন কীভাবে নিতে হয় সব টিচারের কাছে জেনেছে, এবং তারপর আবার তারা যাচাই করে নিচ্ছে বিষয়টা, তো সেজন্য এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ। ম্যাম কিভাবে দাঁতের যত্ন নেওয়া উচিত? প্রতিদিন সকালে ও রাত্রে নরম ব্রাশ দিয়ে উপর নিচে ব্রাশ করতে হবে। যে কোনো খাবার খাওয়ার পর ভালো করে জল দিয়ে কুলকুচি করতে হবে। লেবু ও পেয়ারা জাতীয় ফল বেশি করে খেতে হবে। তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।